নমস্কার, আমি তরুণ ঘোষ। আপনারা যখন এই ভিডিও দেখবেন সেই সময় শেখ হাসিনার ওই সংবাদ সম্মেলন শেষ হয়ে গিয়েছে। এখন যতক্ষণ না ওটার সংবাদ সম্মেলন শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি তো কোনো রকম খবর দিতে পারবো না আপনাদের। সংবাদ সম্মেলন শেষ হয়ে যাওয়ার পর আমি দু চারজনকে বলে রেখে দিয়েছি, তারা ওই ভিডিওটা আমাকে করে পাঠানোর চেষ্টা করবেন যদি সম্ভব হয়। তাহলে পরে আমি রাত্রিবেলা আপনাদের ওই ভিডিওটি দিয়ে একটি ছোট ভিডিও করে দেবো। কারণ আপনারা অনেকেই লিখেছেন এবং ফোন করছেন যে আমরা তো কিছুই জানতে পারবো না, তো আপনি যদি আমাদের একটু সাহায্য করেন। আমি আমার সাধ্যমতো চেষ্টা করব, জানি না কতটা পারবো না। এখন আর একটাও বড় খবর আছে, সেটা হচ্ছে গতকাল রাত্রিবেলা আপনাদের আমেরিকার রাষ্ট্রদূত বেন ক্রিস্টেনসেন তিনি যমুনায় গিয়ে খলিলুর রহমান এবং ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করার পর ইউনূসের সঙ্গে গিয়ে সাক্ষাৎ করেছেন এবং যাকে বলে ধোবি কাচা বলে না, ইউনূসকে ধোবি কাচা করেছে। এবং তার থেকেও বড় গুরুত্বপূর্ণ একটা ব্যাপার হলো যে গতবার যে কূটনীতিকদের সামনে উনি অভদ্রতাটা করেছিলেন, বিস্কুট মেঝের মধ্যে ছুঁড়ে ফেলে, সেই অভদ্রতা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র ভালো চোখে দেখেনি। তারা খবর পেয়েছে, তারা এবারে এসে এক কাপ চা, এক গ্লাস জল কিছুই স্পর্শ করেননি এবং বলে দিয়েছিলেন পরিষ্কার, ওগুলোর কোনো দরকার নেই, আমরা বাংলাদেশের কাছ থেকে এগুলো চাই না, বরং যেগুলো চাই সেগুলো নিয়ে আলোচনা করা যাক। এর আগে যখন এই কূটনীতিকরা এসেছিলেন, এই খলিলুর রহমান যখন এতে গেছিলেন, দোহা গেছিলেন, তখন ওখানে হুকার এইচ এবং জেমসন গ্রিন এদের দুজনের সঙ্গে কথাবার্তা হয়েছিল। তারা বেশ কিছু পয়েন্ট ধরিয়ে দিয়েছিলেন যেগুলো সম্পর্কে বাংলাদেশকে একটা পদক্ষেপ নেওয়ার কথা বলেছিলেন। বাংলাদেশ তো ইউনূস সরকার এই কান দিয়ে ঢোকা ও কান দিয়ে বার করে। কালকে একেবারে বেন ক্রিস্টেনসেন এসে ধোবি কাচা কেচে দিয়ে গেছে। কালকে রাত্রিবেলা হয়েছে এই প্রোগ্রামটা, কিন্তু ইউনূস আর তার এই 56-57 জনের যে আপনার প্রেস মিডিয়া টিম আছে, তারা ভেবে পায়নি যে কি উত্তর দেবে। সকালবেলাতে কয়েকটা ছবি এবং একটা এলোমেলো বক্তব্য দিয়ে তারা মালটাকে ছেড়ে দিয়েছে। দেশের মানুষ অন্ধকারে রয়েছে। এখন কি হয়েছে সে খবর নিশ্চয়ই আপনারা জানতে খুব আগ্রহী। খবর যেটা হয়েছে সেটা হচ্ছে যে খলিলুর রহমানকে যে জেমসন গ্রিন এবং হুকার এইচ এরা দুজন যে পয়েন্টগুলো বলেছিল, সেই পয়েন্টগুলো আবার বেন ক্রিস্টেনসেন তুলেছেন, তুলে বলেছেন ইমিডিয়েটলি এর সলিউশন চাই। যদি এর সলিউশন না হয় তাহলে পরে আমরা আমাদের মতো ব্যবস্থা নেব। কারণ আমরা আগেই বলে দিয়েছি সময় হাতে খুব বেশি নেই। আমিও যেটা মাঝে মাঝে বলি যে সময় হাতে খুব বেশি নেই। তো প্রথম পয়েন্ট যেটা হচ্ছে, বারবার তাগাদা দেওয়া সত্ত্বেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। 3টে এমওইউ সাইন হয়েছে চায়নার সঙ্গে, চায়না ঢাকার মধ্যে। আচ্ছা, এখানে আপনার বেজিংকে 3টি সামরিক স্থাপনায় স্বয়ংক্রিয় যন্ত্রপাতি স্থাপনের চুক্তি, সহযোগিতা
এগুলো করার কথা বলা হয়েছে, যা আমাদের ইন্দো প্যাসিফিক নীতির পরিপন্থী। অবিলম্বে এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এটা আবার আপনাকে আমরা মনে করিয়ে দিচ্ছি, দিল্লি এবং ওয়াশিংটন দুজনেই এই একই দাবি জানাচ্ছে। ইন্দো প্যাসিফিক নীতিতে ঢাকা আন্তরিক হতে হবে। ইউনূস এবং তার অংশীদারগণকে অন্ধ বধির বিবেচনাহীন ভাবে যে সাপোর্ট করে চলেছে তা বন্ধ করতে হবে। এর থেকে দ্রুত বেরিয়ে আসতে হবে। এরই একটা ডিপ্লোম্যাটিক চিঠি আপনাদের পাঠানো হয়েছিল, সেটা প্রাপ্তি পর্যন্ত আপনারা স্বীকার করেননি। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। সেই সময় বলেছিল আমরা ডিপ্লোম্যাটিক চিঠি পাঠাবো, সেই চিঠিটা পৌঁছেছে, কিন্তু ঢাকার পক্ষ থেকে ডক্টর ইউনূস তিনি কানে দিয়েছেন তুলো আর চোখে বেঁধেছি কুলো, তিনি কোনো রকম উচ্চ বাচ্চা করেননি। সেই নিয়ে তো একটা মানে সারমেয়র মতো হাল করে দিয়েছে কালকে। পুরো 45 না 50 মিনিট ধরে যা বকেছে, অবাধ্য সারমেয়কে যেমন মালিক বকে, অবাধ্য সারমেয়কে যারা বকা হয় সেটা ভাই বকেছেন। তারপর বলছেন ইসলামিক জঙ্গিদের 17টা গ্রুপকে ঢাকায় আশ্রয় প্রশ্রয় মদত অর্থায়ন এবং টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল সাপোর্ট দিয়ে যাচ্ছে ঢাকা। বারবার সতর্ক করা সত্ত্বেও এটা বন্ধ হচ্ছে না। ঢাকার সরকার সার্বভৌমত্ব অনেক আগেই চীনের কাছে সঁপে দিয়েছে। মানে চীন সম্পর্কে তাদের হচ্ছে এই একটা অ্যালার্জি আমেরিকার। ঢাকা এক অনিরাপদ শহরে পরিণত হয়েছে, যেখানে কেউ শান্তিতে বাস করতে পারছে না। এভাবে চললে এই শান্তিপূর্ণ এবং সব দলের অংশগ্রহণের মাধ্যমে সুষ্ঠু নির্বাচনের মানদণ্ডে উপনীত হওয়া যাবে না। মত প্রকাশের স্বাধীনতা, সংখ্যালঘু নির্যাতন, মব ভায়োলেন্স, বিচার বিভাগের স্বাধীনতা শূন্যের কোঠায় যে নেমে এসেছে, যা কোনো মতেই 16টি মানবাধিকার ইস্যুকে কভার করে না। ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র এই অবস্থায় দর্শকের ভূমিকায় থাকতে পারে না। অবিলম্বে ব্যবস্থা নিন। সময় খুব খারাপ আসছে এবং কঠিনতর সময় আসছে। চীনকে সমৃদ্ধ করার মানে এই নয় যে আপনি সমস্ত ঢাকাকে এবং ঢাকার সাধারণ মানুষকে চীনের ব্যবহারের জন্য আপনি তুলে দেবেন এবং ইন্দো প্যাসিফিকের বিরুদ্ধে আপনি প্রায় একটা জেহাদ ঘোষণা করেছেন বলে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারত মানে নয়াদিল্লি এটাই মনে করছে। তো এগুলো দিয়ে হুঙ্কার টুঙ্কার দিয়েছেন, এক কাপ চাও খাননি, এক কাপ জলও খাননি। তা এই যে সমস্ত ধোবি কাচা হলো, ধোবি মানে ধোপা যেভাবে পাটে কাছে সেভাবে ইউনূসকে কাঁচা হলো, তার এই 57 জন যে আপনার প্রেস উইংয়ে রয়েছে তারা এবং শফিকুর সারা রাত ধরে চিন্তা করেছে যে আমরা কি বলতে পারি। এদিকে সবাই তাগাদা দিচ্ছে কি হলো, আপনার সঙ্গে ব্রেন এক্সটেনশনের মিটিং, কোনো কথা নেই, চুপচাপ। এদিকে এই মিটিং যখন শেষ হয়েছে তখনই চীনের রাষ্ট্রদূত তিনি আবার একটা হুঙ্কার দিয়েছেন যে ঢাকা এবং চীনের মধ্যে যে সম্পর্ক স্থাপন হচ্ছে সেই সম্পর্কে ওয়াশিংটন কখনো নাক গলাতে পারে না, আমরা তাদেরকে সাবধান করছি। মধ্যখানে পদপিষ্ট হবে কিন্তু এই ইউনূস, ওর আমও যাবে ওর ছালাও যাবে। ভারতও কেলাবে, মারবে, আমেরিকাও মারবে, চীনও মারবে, তিনজনের মারবে। আর ওদিকে মায়ানমার তো বসেই আছে,
দেখুন যে কোনো দিন হয়তো টুপটাপ পড়তে পারে, যে কোনো দিন। কারণ ভারত বলে দিয়েছিল, ভাই 2 দিন দাঁড়া, আমরা আমাদের লোকজন সরিয়ে নিচ্ছি, তারপর তোরা যা পারিস করিস। বলেছে না, যুদ্ধরা যদি অন্য লোকে অন্যের মাটিতে করে, তাহলে তার থেকে সুবিধা আর কিছু হতে পারে না। তো এই টোটাল ব্যাপারটা যেটা হয়েছে, তারপরে ইউনূস খুব ঘাবড়ে গিয়েছেন। ঘাবড়ে যাওয়া ইউনূস তখন ওই আজকে সকালবেলা তার একটা ওই ম্যারাথন দৌড়ের একটা উদ্বোধনী অনুষ্ঠান ছিল, যমুনা থেকে সামান্য দূরে শুনেছি। তিনি যাননি, বলেছেন আমার শরীর খারাপ, আমি যেতে পারবো না। মন মেজাজ এক তিরিক্ষি হয়ে রয়েছে, তিনি বুঝতে পারছেন না আঘাতটা কোন দিক দিয়ে আসবে। তার উপরে আজকে আবার শেখ হাসিনার এই প্রেস কনফারেন্স, সেখানে যে তিনি কি হুঙ্কার দেবেন সেটাতে কাঁটা হয়ে রয়েছে ইউনূস গং, যে এটাকে কি করে মোকাবিলা করা যায়। কারণ ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র দুজনেই প্রবল শক্তিতে শেখ হাসিনার পাশে রয়েছে, সঙ্গে রয়েছে রাশিয়া এবং চীন। এতগুলো শক্তির সঙ্গে এই ক্ষুদ্র একটা দেশ বাংলাদেশ, তারা নিজে মুখে যতই তরবর করুক না কেন, তারা তো নিজেরা জানে যারা পরনির্ভরশীল একটা দেশ, খাদ্য না পাঠালে পরে খেতে পারবে না, বিদ্যুৎ না পাঠালে পরে বিদ্যুৎ ব্যবহার করতে পারবে না। তো তারা এখন কি করবে সেই নিয়ে এখন খুব চিন্তার মধ্যে রয়েছে ডক্টর ইউনূস। ফলে ডক্টর ইউনূস এখন কোণঠাসা অবস্থায় যমুনাতে এক কোণে বসে আছেন এবং থরহরি কাঁপছেন যে আজকে শেখ হাসিনা কি বলবেন। আসসালামু আলাইকুম দর্শক, খুব ছোট্ট আলোচনায় আমি একটা বেসিক প্রশ্ন আপনাদের সঙ্গে তুলতে চাই। বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তিনি বিবিসিতে ইন্টারভিউ দিয়েছেন, বিবিসি দেখা যাচ্ছে, এবং একেবারে উধাওতান দেখা যায় তিনি আছেন, দৃশ্যমান আছেন। আমাদের দেশের সাংবাদিকরা যখন পররাষ্ট্র দপ্তরে যান, আমাদের কিন্তু আপনারা যারা সংবাদপত্রের সঙ্গে খুব ভালো অ্যাটাচ না, তাদেরকে আমি জানাই যে আমরা সাংবাদিকরা প্রতিটা অফিসে, প্রতিটা সংবাদপত্র অফিসে যার যার আলাদা বিট আছে, আলাদা দায়িত্ব আছে। সরকারি যেরকম পুলিশের কাজ, পুলিশ অপরাধ নিয়ে কাজ করা, ম্যাজিস্ট্রেটের কাজ বিচার করা, তারপরে ডাক বিভাগের কাজ ডাক সামলানো, এরকম আমরা সাংবাদিকরাও যারা অপরাধের খোঁজ নেই শুধু অপরাধ, যারা রাজনীতি খোঁজ নেই রাজনীতি, যারা সচিবালয়ের খোঁজ নেই সচিবালয়ের ভেতরেও কেউ কেউ স্পেসিফিক জ্বালানির খোঁজ নেই, কেউ কেউ পররাষ্ট্রের খোঁজ নেই। সে পররাষ্ট্রের যারা আমাদের সাংবাদিকরা আছেন তারা নিয়মিত পররাষ্ট্র দপ্তরে যান এবং সেখান থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের খবর টবর বা কখনো রিয়াকশন, বাংলাদেশে কোনো প্রতিক্রিয়া জানতে হলে কোনো আন্তর্জাতিক বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টার কাছে জানার চেষ্টা করেন। পররাষ্ট্র উপদেষ্টা বা সচিব, পররাষ্ট্রমন্ত্রী বা সচিব, পররাষ্ট্র প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী, এই হচ্ছে বাংলাদেশের পররাষ্ট্র উইং থেকে খবর জানার বড় জিনিস। এবার বাংলাদেশে আরেকজন মানুষ দাঁড়িয়ে গেছেন, তিনি হচ্ছে নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। তিনি নিরাপত্তা উপদেষ্টা নাকি পররাষ্ট্র উপদেষ্টা, আমি মাঝে মধ্যে এটা গুলিয়ে ফেলি। আপনারা খেয়াল করে দেখবেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের যত হাই প্রোফাইল ট্যুর হয়েছে গভর্নমেন্টের, সবগুলো ট্যুরে ডক্টর খলিলুর রহমান সামনে। আমাদের পররাষ্ট্র উপদেষ্টা কোথায় যেন ম্লান হয়ে থাকছেন, প্রায় ম্লান। ডক্টর ইউনূসের সফর বলেন, ইন্টারন্যাশনাল যে ইস্যু বলেন, খলিলুর রহমান ভারত যাচ্ছেন, মানে বোঝাই যায় যে ভারতের সঙ্গে যা যা দেন দরবার লিয়াজো, পররাষ্ট্র উপদেষ্টা ফ্যাক্টর না, সেখানে খলিলুর রহমান ফ্যাক্টর। আমেরিকার সঙ্গে তাই, এবং সে কারণেই কি আমেরিকার রাষ্ট্রদূত যতটা না গুরুত্বের সঙ্গে বাংলাদেশে পররাষ্ট্র উপদেষ্টাকে বিবেচনা করেন, তার চেয়ে কি বেশি বিবেচনা করেন তিনি বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টাকে। আমাদের সামনে যে খবরটা দেখেন, এই খবরটা হচ্ছে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানের সাথে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। বৃহস্পতিবার বিকেলে ঢাকায় তাদের মধ্যে সাক্ষাৎ পর্বটি হয়। এ সময় ডক্টর রহমান মানে খলিলুর রহমান বাংলাদেশের নতুন মার্কিন রাষ্ট্রদূত হিসেবে ক্রিস্টেনসেনকে স্বাগত জানান। এতটা আড়ম্বরপূর্ণ ভাবে কি সুযোগ পেয়েছেন আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। এছাড়াও ঢাকায় তার পূর্ববর্তী মেয়াদ এবং ওয়াশিংটন ডিসিতে মার্কিন সরকারের বিভিন্ন পদে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে তার অবদানের কথা স্মরণ করেন। ডক্টর রহমান আশা প্রকাশ করেছেন যে তার বর্তমান মেয়াদে দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে। ঘণ্টাব্যাপী এই বৈঠকে তারা বাংলাদেশ মার্কিন সম্পর্কের মূল দিকগুলো নিয়ে আলোচনা করেন।
যার মধ্যে রয়েছে পারস্পরিক শুল্ক চুক্তি, রোহিঙ্গা সহযোগিতা, রোহিঙ্গার প্রতি সহায়তা, ভিসা বন্ড সহ অভিবাসন এবং যুক্তরাষ্ট্র থেকে অবৈধ বাংলাদেশিদের প্রত্যাবর্তন। বাংলাদেশে আমেরিকান ব্যবসা ও বিনিয়োগ, পাশাপাশি সাধারণ উদ্বেগের আঞ্চলিক বিষয়গুলো স্থান পায়। সাধারণ উদ্বেগের আঞ্চলিক বিষয়গুলো। রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে মার্কিন যুক্তরাষ্ট্রের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেন এবং আসন্ন নির্বাচন এবং বিস্তৃত সংস্কারের ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকারের প্রচেষ্টার প্রশংসা করেছেন। সাক্ষাতের সময় ঢাকায় মার্কিন দূতাবাসের রাজনৈতিক ও অর্থনৈতিক কাউন্সিলর এরিক গিলান উপস্থিত ছিলেন। পররাষ্ট্র উপদেষ্টার জায়গায় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এবং বেন ক্রিস্টেনসেনের এই সভা। আপনারা জানেন যে খলিলুর রহমান যখন আমেরিকায় গেছেন তখন আমেরিকার তার সেই সফর এবং আমেরিকাকে ডেকে নেওয়া হয়েছে, আমেরিকায় তাকে ডেকে না পাঠানো হয়েছিল। সেখানে যা যা ঘটেছে না ঘটেছে, ব্র্যান্ড ক্রিস্টেনসেন কি এখন সেগুলোর ফলো আপ করছেন? এবং সেই ফলো আপ কিছু রুটিন যেগুলো গতানুগতিক প্রেস কনফারেন্স বা যে নিউজগুলো বের হয়ে আসছে সেগুলোতে আসছে না, কিন্তু পর্দার আড়ালে অন্য কোনো নাচন যেটা পররাষ্ট্র উপদেষ্টা ইনভলভ না,